আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনে হচ্ছে এই যুদ্ধটা দীর্ঘ সময় চলবে, আমরা এমনটাই ভাবছিলাম। আর তার রিপোর্টও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলতে পারে, আমেরিকা তার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, যদি কোনো ছোটোখাটো মিডিয়া হতো তাহলে কথা আলাদা ছিল, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সংবাদ মাধ্যমগুলোর একটি হিসেবে পরিচিত রয়টার্সে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। এক সপ্তাহ নয়, সপ্তাহের পর সপ্তাহ যুদ্ধ চলতে পারে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধ হতে পারে। মানে একটি বিষয় পরিষ্কার, ইরান এতটাই শক্তিশালী যে আমেরিকার মতো একটি সুপার পাওয়ার এটা বুঝতে পারছে ইরানকে হারানো একদিনে বা 4 ঘন্টার কাজ নয়, দীর্ঘ যুদ্ধ হবে, এটাই বাস্তবতা। আর এটা শুধু রিপোর্ট নয়, আমার ভেতর থেকেও এমন অনুভূতি আসছে। অনেক মুসলমান ভাই হয়তো এই কথাটা মানবেন, তাদের মনেও নিশ্চয়ই এই ভাবনাটাও আসছে যে এই যুদ্ধটা সম্ভবত রমজানেই হবে। আমেরিকা রমজানের সুযোগ নেবে। আমেরিকা জানে ইরানের মানুষ ইমানদার, তারা রোজা রাখবে। যুদ্ধ হোক, ধ্বংস হোক, বিপর্যয় হোক, যাই হোক না কেন তারা রোজা ছাড়বে না। মুসলমান যার ইমান আছে সে কখনোই রোজা ছাড়ে না। আমাদের মধ্যেও আপনার পরিবারেও নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি খুব পরহেজগার। তার বৈশিষ্ট্য হলো তিনি অসুস্থ থাকলেও, কষ্টে থাকলেও, ডাক্তার ঔষধ খেতে বললেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন যেন রোজা রাখতে পারেন। ইরানও ঠিক এমনই ইমানদার মানুষ আছে। আর যখন আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে তখন তারা তাদের ইমানও আরও শক্ত করে তোলে এবং তারপর মোকাবিলা করে। স্বাভাবিকভাবেই আমেরিকা এর সুযোগ নেবে, এটা আমার ধারণা। আমেরিকা ভাববে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় আর কত দূর লড়াই করবে। আমরা এই সময় আক্রমণ করব, এই সময় যুদ্ধ করব। রমজানে তো তারা দুর্বল হবেই, কিন্তু ওরা জানে না রমজানে আমরা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাই। যাই হোক, সামনে এগোই। ডোনাল্ড ট্রাম্পের তো এখন এটাই দৈনন্দিন কাজ হয়ে গেছে, প্রতিদিন হুমকি দেয়া, প্রতিদিন বিবৃতি দেয়া, তারপর বাড়ি চলে যাওয়া। যদি সত্যি আক্রমণ করার ক্ষমতা থাকতো, যদি সত্যি ইরানের বিরুদ্ধে ওদের সাহস থাকতো, আর যদি তারা সত্যিকারের সুপার পাওয়ার হতো, তাহলে এতদিন অপেক্ষা করতো না। ভেনেজুয়েলার কথা ভুলে গেছেন? মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা ভেনেজুয়েলার গল্প শেষ করে দিয়েছিল। সেই একই আমেরিকা ইরানের ভেতরে সরাসরি কিছুই করতে পারছে না। সরাসরি পারছে না বলেই পরোক্ষভাবে করার চেষ্টা করছে। এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ইরানের রেজিম পরিবর্তনকে সমর্থন করেন? ট্রাম্প বলেছিলেন, যদি তা হয় তাহলে খুব ভালো হবে। 47 বছর ধরে ইরানের মানুষ কষ্টে আছে, তারা বিভ্রান্ত ও বিপর্যস্ত, তাদের স্বাধীনতার অধিকার আছে। যদি এমন কিছু ঘটে তাহলে তো খুব ভালোই হবে। They've already started. Do you want regime change in Iran? Well, it seems like that would be the best thing that could happen. For 47 years, they've been talking and talking and talking. In the meantime, we've lost a lot of lives while they talk, and legs blown off, arms blown off, faces blown off. আমেরিকার ওই সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে আরও অনেক প্রশ্ন করেন। তিনি এটাও জিজ্ঞেস করেন, আপনি কি চান কেউ এসে ইরানের সরকারকে টেক ওভার করুক? এর উত্তরে ট্রাম্প বলেন, সেরা বিষয় হবে যদি ইরানের জনগণ নিজেরাই সরকার চালায়। আর আমরা চাই ইরান আমাদের জন্য গ্রহণযোগ্য এমন একটি ডিল করুক, না হলে আমরা খুব শক্তিশালী আক্রমণ চালাবো। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা চাই না ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করুক। অন্যদিকে ইরান আগে বলে দিয়েছে এনরিচমেন্ট করা তাদের অধিকার। এবার আমি আপনাদের ভেতরের একটি রিপোর্টও জানাচ্ছি। যে খবর আসছে তা হলো, নেতানিয়াহু গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে এসেছেন যে অ্যাপিস্টিন ফাইলে মূল নামটা তোমারই আছে, আর আমাদের কাছে ভিডিও প্রমাণও আছে, কারণ অ্যাপিস্টিন নিজেই ইসরায়েলি ছিল। এই পুরো প্রজেক্টটাই আমাদের ছিল, এখন তোমাকে আমাদের কথা মানতেই হবে। তাই নেতানিয়াহুর কথা ট্রাম্প মানছে। এখন আমেরিকান সরকার ও ট্রাম্পের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইলের সাইটগুলোর উপর হামলা চালানো হবে। ইরানের বহু বড় ঘাঁটিতে আক্রমণ হবে। শুধু হামলাই নয়, আমেরিকার শীর্ষ সেনা দলের একটি অংশ ইরানের ভেতরে নামানো হবে। তাহলে বুঝতেই পারছেন প্রস্তুতি কতটা বড়। 90 বছরের এক বৃদ্ধ, যাকে পুরো বিশ্বের শক্তি একজোট হয়েও হারাতে পারেনি, তার নাম আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। আর ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে দেখা করার জন্য বিশ্বের বড় বড় নেতারাও হতভম্ব ও ব্যস্ত থাকে, যাকে এত সহজে সাক্ষাতের অনুমতিও মেলে না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, যদি আগামীকালই ইরানের সুপ্রিম লিডার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তাহলে সেদিনই সেই বৈঠক হতে পারে। কারণ হিসেবে তিনি এটাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই অনেক সমস্যার সমাধান বের করতে পারেন। বুঝতে পারছেন? একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমেরিকার প্রেসিডেন্ট এমনিতে যে কারোর সঙ্গে দেখা করেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি অস্থির, ছটফট করছেন শুধু একবার সুপ্রিম লিডারের সাক্ষাৎ পেতে, একবার দেখা করতে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যে ব্যক্তি 4 বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে সারা বিশ্ব থেকে, ইউরোপ থেকে ভিক্ষা করে যুদ্ধ চালাচ্ছে, সে ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করছে। কারণ সে যদি এটা না করে তাহলে ইউরোপ, আমেরিকা আর ব্রিটেন তাকে অস্ত্র দেবে না। যত বেশি চাটুকারিতা করবে তত বেশি টাকা পাবে, তত বেশি অস্ত্র দেওয়া হবে।
চাটুকারিতা করতে গিয়ে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে, আমাদের সীমান্ত ইরানের সঙ্গে না, কিন্তু ইরানের শাহিদ ড্রোন আমাদের উপর বর্ষণ করা হচ্ছে, আর ইরানের রেজিমকে বেশি সময় দেওয়া উচিত নয়। অথচ এই জেলেনস্কি এই ইউক্রেন পুরো ইউরোপ সারা দুনিয়া থেকে অস্ত্র নিয়ে রাশিয়ার উপর ছুড়ে মারছে। তাহলে এই যুক্তি অনুযায়ী তো রাশিয়াও বলতে পারে আমাদের সীমান্ত জার্মানির সঙ্গে না, ফ্রান্সের সঙ্গেও না, ব্রিটেনের সঙ্গেও না, কিন্তু আমাদের উপর তো জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সবারই মিসাইল পড়ছে, তাহলে সবার রেজিম চেঞ্জ করা হোক। ইরানকে চেপে ধরার জন্য এমন কোনো শক্তি নেই যা ব্যবহার করা হয়নি। এটা এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, ইন্টারনেটেই আগে যুদ্ধ শুরু হয়। তাই প্রত্যেক দেশের নিজের নিজের সোশ্যাল মিডিয়া থাকা উচিত। আমাদের তো আছে গোবর মিডিয়া, আমাদের তো বিশাল মিডিয়া আছে গোবর মিডিয়া। এখন দেখুন, যেমন এই যে এক্স মানে সাবেক টুইটার, এই যে এক্সে ইরানের সরকারি কর্মকর্তাদের অর্থাৎ অফিসিয়াল সরকারি অ্যাকাউন্টগুলোর পাশে একটি হলুদ আইকন বা হলুদ টিক থাকতো, যার মানে যদি নীল টিক হয় তাহলে ভেরিফাইড, আর যদি হলুদ টিক হয়ে থাকে তাহলে বোঝা যায় এটি সরকারি অ্যাকাউন্ট। কিন্তু এখন আপনি দেখবেন ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সব অ্যাকাউন্টের পাশ থেকে টুইটার সেই হলুদ টিক সরিয়ে দিয়েছে। এক কথায় বলা যায় ইন্টারনেটে ইরানের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ শুরু করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকার নির্দেশের পর স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা থেকে বেরিয়ে গেছে এবং এটি ইরানের দিকে রওনা হয়েছে। প্রায় 1 মাস ধরে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে। ভাবুন তো, এটাই কি ইরানের প্রভাব, ইরানের শক্তি নয়? নইলে আমেরিকা তো এমন দেশ 2 ঘন্টার মধ্যে কোনো দেশের প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ অপহরণ করে নিতে পারে, আর কেউ কিছু করতে পারে না। তাহলে নিশ্চয়ই ইরানের কাছে এমন কোনো শক্তি আছে যার ভয়ে সেই একই আমেরিকা, যাকে তথাকথিত সুপার পাওয়ার বলা হয়, সে 1 মাস হয়ে গেল একের পর এক অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে। এটা আপনি নিজের চোখে দেখুন। আমি ডাটা দেখাচ্ছি, ফ্লাইট ডাটা আপনার সামনে। মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের নিজস্ব ঘাঁটি ও মিত্রদের ঘাঁটিতে ভারী অস্ত্র বোঝাই করে সামরিক বিমানে পাঠিয়েছে। ওদিকে জার্মানির ভেতরে দেখুন, যেখানে শাহ পাহলভি গিয়েছিল বক্তৃতা দিতে, সেখানে জার্মানিতে লাখ লাখ মানুষ ইরানের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। জার্মানিতে রেজা শাহ পাহলভি দাবি করেছে ইরানকে সময় না দিয়ে যত দ্রুত সম্ভব আমেরিকা যেন ইরানের উপর হামলা চালায়। জার্মানির রাস্তায় যে ইরান বিরোধী বিক্ষোভ হচ্ছিল তাতে সেই সব ইরানিরাও ছিল যারা এখন উলঙ্গ থাকতে চায়, নিজেদের মেয়েদের সমুদ্র সৈকতে উলঙ্গ শুইয়ে দেখতে চায়, নিজেদের মা বোনদের উলঙ্গ দেখতে তাদের কোনো আপত্তি নেই। ইসলামী সংস্কৃতি অনুযায়ী নিজেকে ঢেকে রাখা, শরীর ঢেকে রাখা, শালীনতা ও লজ্জার সঙ্গে থাকা তাদের পছন্দ নয়। তারা ইউরোপীয় সংস্কৃতি চায়। তারা ইরানে থাকে না, কিন্তু ইরানে থাকার আকাঙ্ক্ষা দেখায়। বিদেশে গিয়ে উলঙ্গ সংস্কৃতিতে থাকে, আর সেই একই উলঙ্গ সংস্কৃতি তারা ইরানে চায়। এমন লোকজনই জার্মানিতে হওয়া অ্যান্টি ইরান বিক্ষোভে অংশ নিয়েছিল। এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ থেকে কোনো দেশেরই কোনো লাভ হয় না, সময় সবকিছু প্রমাণ করে দেবে। রাশিয়া আমাদের বন্ধু, আমাদের সঙ্গী, আর রাশিয়ার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়াবো। অন্যদিকে এই মুহূর্তে আমেরিকাকে খুশি করার প্রতিযোগিতা চলছে, কারণ ট্রাম্প বড় বড় দেশ এমনকি নিজের মিত্রদের মুখের উপরই অপমান করছে। সবাই ট্রাম্পকে ভয় পায়। এখন কানাডা ইরানের উপর অনেক বড় বড় নিষেধাজ্ঞা দিয়েছে, নানা রকম নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা শুধু এই জন্য যেন আমেরিকা কানাডার উপর খুশি থাকে। কানাডাই সেই দেশ যাকে আমেরিকা নিজের 51তম রাজ্য বানাতে চায়। এই মুহূর্তে কানাডা ও আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে, কিন্তু ইরানের কথা উঠলেই সবার ভয় ধরে যায়, আর সবাই সঙ্গে সঙ্গে এক হয়ে যায়। এবার আসুন আমি আপনাদের বাহরাইনের স্যাটেলাইটের ছবি দেখাই। দেখুন, বাহরাইনে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে আরবদের মাঝখানেই ইহুদি ও আমেরিকানরা ঢুকে বসে আছে। এ কারণেই তো ইসলামের সর্বনাশ হয়ে যাচ্ছে। বাহরাইনের এয়ারবেসে স্পষ্ট দেখা যাচ্ছে আমেরিকা ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক বিপুল পরিমাণ অস্ত্র ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের সিডি অ্যাপস্টিন ফাইলের পুরোপুরি তথ্য যখন নেতানিয়াহুর হাতে আছে, তখন আর কি বা বাকি থাকে? কথা তো মানতেই হবে। এখন আমেরিকা ও ইসরায়েল আরেকটি বিষয়ে একমত হয়েছে, ইরানের উপর আরও চাপ বাড়ানো হবে। ইরানের তেল এমনভাবে ব্লক করা হবে যেন ইরান চীনকেও তেল বিক্রি করতে না পারে। ইরানের ভেতরে চাপ তৈরি করা হবে, ইরানকে চাপে ফেলা হবে, যাতে আমেরিকা ও ইসরায়েলের সব শর্ত ইরান মেনে নিতে বাধ্য হয়। অন্যদিকে ইরান এখনই থামতে বা ঝুঁকতে রাজি নয়। ইরান শত্রুর স্টাইলেই, ইসরায়েলের স্টাইলেই পাল্টা খেলছে। যেমন ইসরায়েল আগে হিট লিস্ট প্রকাশ করত, এবার সেই হিট লিস্ট প্রকাশ করেছে ইরানের একটি টিভি চ্যানেল। সেই তালিকায় আছে মোসাদের প্রধান, ইসরায়েলের কমান্ডার জেনারেল, ইসরায়েলের নিজস্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং আইডিএফের কর্মকর্তারা। সবার ছবির কপালে টার্গেট চিহ্ন আঁকা রয়েছে। এই তালিকা প্রকাশের পর আমেরিকা ও ইসরায়েলে তোলপাড় শুরু হয়ে গেছে। আপডেট আরও আছে। ইরান ও আমেরিকার মধ্যে পরবর্তী বৈঠক হবে সুইজারল্যান্ডে, তবে 2 দেশের মধ্যে মধ্যস্থতা করবে ওমানে। আল্লাহ ওমানকে সফল করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।